প্রথমে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম। লক্ষ্মীর ভাণ্ডার চাই না, মর্যাদা চাই। দেবের এলাকায় তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিলেন শতাধিক মহিলা। 2026 সালে 2021 সালের চেয়ে একটি আসন হলেও বেশি পাবে তৃণমূল। কর্মভূমি থেকে ঘোষণা সেনাপতি অভিষেকের। বছর শুরুতে বঙ্গ সফরে প্রধানমন্ত্রী, উত্তর ও দক্ষিণবঙ্গে জোড়া সভা মোদির। নতুন বছর কল্পতরু অসমের মুখ্যমন্ত্রী, ছাত্রদের জন্য বিশেষ প্রকল্প ও মহিলাদের নগদ উপহারের ঘোষণা। সরকার এবার আমাদেরই, উত্তরবঙ্গ চষে বেড়াচ্ছেন মিঠুন, নতুন তালে দিলীপ ঘোষ। রেললাইনের কাছে থাকা বন্যপ্রাণীকে চিহ্নিত করতে উন্নত মানের ক্যামেরা সিস্টেম চালু করবে রেল। রাশিয়ার সঙ্গে দুর্বল কোনো শান্তি চুক্তি করবে না ইউক্রেন, স্পষ্ট করলেন জেলেনস্কি। র্যাম্পে 3 জন ভূত হারছেন, সভামঞ্চে বড় চমক, কমিশনকে তুলোধুনো অভিষেকের। ভোটার তালিকায় ভুয়ো নাম তোলায় অভিযুক্ত এইআরও জেলাশাসকদের এফআইআর করার নির্দেশ কমিশনের। দু একজনের পক্ষে বাংলার মতো রাজ্য জিতিয়ে দেওয়া সম্ভব নয়, দাবি দিলীপ ঘোষের। লক্ষ্মীর ভাণ্ডার চাই না, মর্যাদা চাই। দেবের এলাকায় তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিলেন শতাধিক মহিলা। তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবের সংসদীয় এলাকা পশ্চিম মেদিনীপুরের ঘাটালে তৃণমূলের শতাধিক মহিলা নাম লেখালেন বিজেপিতে। শুক্রবার বিজেপির পতাকা হাতে তুলে নিয়ে তাদের দাবি, লক্ষ্মী ভাণ্ডার চাই না, মর্যাদা চাই। দাবি উঠল বেকারত্ব সমস্যার সমাধান ও নারী নিরাপত্তার। সেই সঙ্গে কারো মুখ থেকে এও শোনা গেল, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 3000 টাকা করে দেওয়া হবে। ঘাটালের অজবনগর, মোহনপুর, মনসুকা 2 গ্রাম পঞ্চায়েত সহ বেশ কয়েকটি এলাকার শতাধিক তৃণমূল মহিলা কর্মী যোগদান করলেন বিজেপিতে। বিধানসভা এলাকার বিজেপি কার্যালয়ে তৃণমূলের ওই মহিলা কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। উপস্থিত ছিলেন বিজেপি নেতৃত্ব। এই কর্মসূচিকে কটাক্ষ করে স্থানীয় তৃণমূল নেতা বিকাশ কর বলেন, বিধানসভা ভোট যতই এগিয়ে আসছে বিজেপির নাটক ততই বাড়ছে। তার দাবি, জনগণ তৃণমূলের সঙ্গে ছিল ও আছে, ভবিষ্যতেও থাকবে। 2026 সালে 2021 সালের চেয়ে একটি আসন হলেও বেশি পাবে তৃণমূল। কর্মভূমি থেকে ঘোষণা সেনাপতি অভিষেকে। 2021 সালের চেয়ে 2026 সালে একটি আসন হলেও বেশি জিতবে তৃণমূল, অর্থাৎ 294টির মধ্যে অন্তত 214টি আসন পাবে তারা। শুক্রবার বারুইপুরের জনসভা থেকে ঘোষণা করে দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি জানালেন, এই লক্ষ্যে পৌঁছানোর জন্য যত পরিশ্রম করা দরকার তিনি করবেন, যেখানে যাওয়া দরকার সেখানে যাবেন। প্রসঙ্গত, অভিষেক বলেছেন, 2021 সালে তৃণমূল 214টি আসন পেয়েছিল, আদতে সেই সংখ্যা ছিল 213। পরে বিভিন্ন উপনির্বাচনে জিতে এবং বিজেপি থেকে বিধায়কদের যোগদান করে তৃণমূলের মোট আসন সংখ্যা 226। প্রসঙ্গত, 2024 সালে লোকসভা ভোটের আগেও এমনই ভবিষ্যৎবাণী করেছিলেন অভিষেক। বলেছিলেন, তৃণমূল 2019 সালে লোকসভা ভোটে যত আসন পেয়েছিল তার থেকে একটি আসন হলেও বেশি পাবে। 2019 লোকসভা ভোটে তৃণমূল পেয়েছিল 222টি, 2024 সালে তারা পায় 229টি। শুক্রবার বারুইপুরের ফুলতলা সাগর সংঘের মাঠে অভিষেকের জনসভা। ওই জনসভা থেকে 2026 সালের বিধানসভা নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করলেন ডায়মন্ড হারবারের সাংসদ। দক্ষিণ 24 পরগনাকে নিজের কর্মভূমি বলে উল্লেখ করেছেন তিনি। জানিয়েছেন, তিনি চান সাফল্যের বাড়তি আসনটি এই জেলা থেকেই আসুক। বলেছেন, আমার জন্মভূমি কালীঘাট, কর্মভূমি দক্ষিণ 24 পরগনা। বক্তৃতা শেষে হাঁটু গেড়ে বসে মঞ্চের মাটিতে মাথা ঠেকে জনতাকে প্রণামও করেছেন অভিষেক। র্যাম্পে 3 জন ভূত হারছেন, সভামঞ্চে বড় চমক, কমিশনকে তুলোধুনো অভিষেকের। শুক্রবার থেকে নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রচার শুরু হলো দক্ষিণ 24 পরগনার বারুইপুর থেকে। প্রথম দিনেই বড় চমক অভিষেকের সভায়। মূল মঞ্চের সঙ্গে যুক্ত ছিল ক্রসর্যাম্প। রাজনৈতিক সভামঞ্চে ক্রসর্যাম্প তৈরির কারণ কি, এদিনের সভা থেকে সেটা স্পষ্ট করে দিলেন অভিষেক। এসআইআরের জন্য যে জীবিত নাগরিকদের নাম বাদ দেওয়া হয়েছিল, ভোটার তালিকায় মৃত বলা হয়েছিল, তাদের সবাই হাজির করে হাঁটানো হলো সেই ক্রসর্যাম্পে। মঞ্চে মিনিট 15 বক্তৃতার পরে দর্শকদের উদ্দেশ্যে অভিষেক বলেন, অনেকেরই মনে প্রশ্ন, কেন আমি এই র্যাম্প তৈরি করেছি। সবার খুব কৌতূহল, তাই তো? কে হাঁটবে এখানে? এরপরে র্যাম্পে নিয়ে আসা হয় 3 জনকে। অভিষেক বলেন, আমি র্যাম্পে 3 জন ভূতকে হাঁটাবো, আপনারা দেখুন। অভিষেকের অভিযোগ, খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরে দেখা যায় 3 জনকেই তালিকায় মৃত বলে দেখানো হয়েছে। বিজেপি ও কমিশনকে একযুগে আক্রমণ করে অভিষেকের বক্তব্য, এরকম 3-4টি কেস নয়, গোটা দক্ষিণ 24 পরগনায় 24 জন রয়েছেন যারা জীবন্ত, তাদের মৃত বলে দেখানো হয়েছে খসড়া ভোটার তালিকায়।
সরকার এবার আমাদেরই, উত্তরবঙ্গ চষে বেড়াচ্ছেন মিঠুন চক্রবর্তী। রাজ্যে বিধানসভা নির্বাচনের কাউন্টডাউন শুরু। এসআই নিয়ে ইতিমধ্যে রাজ্য রাজনীতি উত্তপ্ত। ঠিক সেই আবহে শুক্রবার থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় প্রচারে নামলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। এদিন উত্তরবঙ্গে পৌঁছে তার সোজা বার্তা টার্গেট বেঁধে দিয়েছেন অমিত শাহ। সরকার এবার আমাদেরই হবে, কত আসন পাবো বলতে পারবো না। কোচবিহারে টানা কর্মসূচি, সংগঠন সমীক্ষা, কর্মীদের সঙ্গে বৈঠক, সবেতেই আত্মবিশ্বাসী মিঠুন। শনিবার ধূপগুড়িতে সভা সেরে কার্শিয়াংয়ে প্রচার যাবেন তিনি। দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য আর বাংলায় অমিত শাহের সফর ঘিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া। এই প্রসঙ্গে মিঠুনের সাফ কথা, গণতন্ত্র আছে, যে যা ইচ্ছে মতো বলতেই পারেন, তবে এইটুকু বলতে পারি আমরা সরকার করছি। দু একজনের পক্ষে বাংলার মতো রাজ্য জিতিয়ে দেওয়া সম্ভব নয়, দাবি দিলীপ ঘোষের। কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে স্বল্প সময়ের বৈঠকের পরে ফের চেনা ছন্দে দিলীপ ঘোষ। শুক্রবার ইকো পার্কে মর্নিং ওয়াক করতে গিয়ে এই বিজেপি নেতার বক্তব্য, কোনো দল একজন ব্যক্তির উপর চলতে পারে না। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে একটি প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। রাজনীতিকরা বলছেন এটাই চেনা দিলীপ দা, অন্যদের দাবি দিলীপ কিন্তু এখনো পথহীন। এদিন সংবাদ মাধ্যমের প্রশ্ন ছিল, তবে কি আবার দলের শীর্ষ নেতারা অনুভব করেছেন যে এককভাবে শুভেন্দু অধিকারীকে দিয়ে বাজিমাত করা সম্ভব নয়? এই প্রশ্নের জবাব স্বভঙ্গিমাতেই দিয়েছেন দিলীপ। তিনি বলেন, কোনো পার্টি একটি ব্যক্তির উপর চলতে পারে না, অন্যরাও রয়েছেন। কিছু মানুষ থাকেন যাদের অভিজ্ঞতা বেশি, পরিচিতি বেশি, তাদের গুরুত্ব দিতেই হবে। একজন বা দুজন পশ্চিমবঙ্গের মতো এত বড় রাজ্য জিতিয়ে দেবেন তা সম্ভব নয়। চলতি বছরে রাজ্যে বিধানসভা নির্বাচন, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে দিলীপের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। নতুন বছর কল্পতরু আসামের মুখ্যমন্ত্রী, ছাত্রদের জন্য বিশেষ প্রকল্প ও মহিলাদের নগদ উপহারের ঘোষণা। বিধানসভা নির্বাচনে খুব দেরি নেই, তার আগে নতুন বছরের প্রথম দিনেই ছাত্র ও মহিলাদের জন্য উপহার ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আগামী মাস থেকেই তা কার্যকর হবে বলে নিজের এক হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন তিনি। নতুন প্রকল্প বাবু আঁচনি অনুযায়ী 1 ফেব্রুয়ারি থেকে স্নাতকোত্তর স্তরের ছাত্রদের বৃত্তি হিসাবে দেওয়া হবে প্রতি মাসে 2000 টাকা, স্নাতক স্তরের ছাত্রদের দেওয়া হবে 1000 টাকা করে। অবশ্য সকলের জন্য প্রযোজ্য নয় এই প্রকল্প। যাদের বাবা মা সরকারি চাকরি বা যাদের অভিভাবকের বার্ষিক আয় 4 লক্ষ টাকার বেশি, তাদের ছেলেমেয়েরা এই প্রকল্পের সুযোগ পাবে না। সংবাদ সংস্থা পিটিআই এর তথ্য অনুযায়ী গত 2024 সালে ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য নিযুত ময়না প্রকল্প ঘোষণা করেছিল অসম সরকার। তারপরে এই ধরনের প্রকল্প ছাত্রদের জন্য চালু করার দাবি উঠেছিল। মুখ্যমন্ত্রী তা বিবেচনা করে দেখার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবার ছাত্রদের জন্য এলো সেই প্রকল্প। বছর শুরুতে বঙ্গ সফরে প্রধানমন্ত্রী, উত্তর ও দক্ষিণবঙ্গে জোড়া সভা মোদীর। বছর শুরুতে ফের বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, চলতি মাসের মাঝেই তিনি জোড়া কর্মসূচি নিয়ে আসছেন এ রাজ্যে। সব ঠিক থাকলে উত্তর ও দক্ষিণবঙ্গের 2 জায়গায় 2টি জনসভা করবেন প্রধানমন্ত্রী। তার প্রাথমিক প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। 26-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বছর শুরুতেই যেমন প্রচার ঝাঁপিয়েছে শাসক শিবির, তেমনি গেরুয়া ব্রিগেডও ইতিমধ্যে দিল্লির শীর্ষ নেতৃত্বকে এনে প্রচারে সুর চড়াচ্ছে। তারই অংশ হিসাবে জানুয়ারিতে প্রধানমন্ত্রীর এই বঙ্গ সফর বলে মনে করছেন ওয়াকিবহল মহল। দলীয় সূত্রে খবর, আগামী 17 ও 18 জানুয়ারি বাংলার দুপ্রান্তে 2টি জনসভা করার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর। 17 তারিখ উত্তরবঙ্গের মালদহ ও 18 তারিখ দক্ষিণের হাওড়ায় কর্মসূচি হতে চলেছে। বিজেপির পরিবর্তন সংকল্প সভায় বক্তব্য রাখতে পারেন নরেন্দ্র মোদী। যদিও সভাস্থল এবং প্রধানমন্ত্রীর বিস্তারিত কর্মসূচি সম্পর্কে এখনই মুখ খুলতে নারাজ বঙ্গ বিজেপি নেতারা। ভোটার তালিকায় ভুয়ো নাম তোলায় অভিযুক্ত ইআরও জেলাশাসকদের এফআইআর করার নির্দেশ কমিশনের। ভোটার তালিকা সংশোধন নিয়ে করা পদক্ষেপ নির্বাচন কমিশনের। দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্ব এবং পূর্ব মেদিনীপুরের ময়না 2 বিধানসভার 2 জন ইআরও, 2 জন এইআরও এবং 1 জন ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ। শুক্রবার এই মর্মে জেলাশাসকদের নির্দেশ দিয়েছে কমিশন। ভোটার তালিকায় কারচুপি করার অভিযোগ এসেছিল 5 জনের বিরুদ্ধে। এর আগে 5 জনের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছিল কমিশন। অভিযোগ, ভোটার তালিকায় অবৈধভাবে নাম তোলার জন্য নির্বাচন কমিশনের ডেটাবেসের লগইন আইডি দপ্তরের কর্মীদের দেওয়া হয়। সেই আইডি ডেটা এন্ট্রি অপারেটরও জানতেন। আইডি দেওয়ার পরে মোবাইলে আসা ওটিপি দিয়ে সেই ডেটাবেসে ঢুকতে হয়। এক্ষেত্রে ইআরও রেজিস্টার্ড মোবাইলে আসা ওটিপি নিয়ম ভেঙে শেয়ার করা হয়েছিল। রেললাইনের কাছে থাকা বন্যপ্রাণীগুলিকে চিহ্নিত করতে উন্নত মানের ক্যামেরা সিস্টেম চালু করবে রেল। রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় 60টি হাতির মৃত্যু থেকে শিক্ষা। এবার বন্যপ্রাণীদের জীবন বাঁচাতে নতুন পদক্ষেপ করতে চলেছে ভারতীয় রেল। রেললাইনের কাছে থাকা বন্যপ্রাণীগুলিকে চিহ্নিত করতে হাই পাওয়ার ক্যামেরা সিস্টেম চালু করতে চলেছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেল সূত্রে খবর, বন্যপ্রাণীগুলি রেললাইন পার করতে চলেছে কিনা তাই এর মাধ্যমে আগে থেকে জানা যাবে। ওই ক্যামেরায় ধরা পড়বে বন্যপ্রাণীগুলির গতিবিধি। অন্তত 8 কিলোমিটার আগে থেকে তা জানা যাবে। কোনো বন্যপ্রাণী রেললাইনের পাশে থাকলে তার ছবি ধরা পড়বে ওই উন্নত মানের ক্যামেরায়। তা দেখতে পাবেন ট্রেনের চালকরা। এর ফলে প্রাণ বাঁচবে ওই প্রাণীগুলির। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের অক্টোবর মাসে এই পদ্ধতি চালু হবে। এই ক্যামেরা লাগানো থাকবে ট্রেনের ইঞ্জিনের মাথায়। রেললাইনের কাছে চলে আসা প্রাণীগুলির ছবি ধরা পড়বে তাতেই। সেই ছবি দেখতে পেয়ে সতর্ক হয়ে যাবেন চালকরা।
রাশিয়ার সঙ্গে দুর্বল কোনো শান্তি চুক্তি করবে না ইউক্রেন, স্পষ্ট করলেন জেলেনস্কি। নতুন বছর গোড়াতেই রুশ ইউক্রেন সংঘাত বৃদ্ধির ইঙ্গিত। বর্ষবরণের রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়ে দিয়েছেন রাশিয়ার সঙ্গে কোনো দুর্বল শান্তি চুক্তি করবেন না তারা। দীর্ঘদিন ধরে যুদ্ধের কারণে ক্লান্তি এলেও ইউক্রেন আত্মসমর্পণ করার পথে হাঁটবে না বলে জানিয়ে দিয়েছেন তিনি। বুধবার মধ্যরাতে টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ইউক্রেনের প্রেসিডেন্ট। সেখানে তিনি জানান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি ইউক্রেনের বেশ কয়েকটি শহর কিছুদিনের জন্য দখল করে নিয়েছিল। রুশ ইউক্রেন যুদ্ধ তার বেশি দিন ধরে চলছে বলে জানান তিনি। জেলেনস্কি বলেন, ইউক্রেন কি চায়? শান্তি, কিন্তু সেটি যে কোনো মূল্যে নয়। প্রশ্নোত্তরের ঢঙে জেলেনস্কি বুঝিয়ে দিয়েছেন তারা যে কোনো শর্তে রাশিয়ার সঙ্গে সন্ধি চান না। এখানে থামেননি জেলেনস্কি, ফের নিজের প্রশ্নের উত্তর দিয়ে তিনি বলেছেন, আমরা কি ক্লান্ত? খুবই। তার মানে আমরা কি আত্মসমর্পণ করার জন্য প্রস্তুত? যদি কেউ এমনটা ভেবে থাকে তাহলে খুবই ভুল করছে।